রিমালের তাণ্ডবে লণ্ডভণ্ড ১৯ জেলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, এখনো বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। ঢাকা চট্টগ্রামে জলাবদ্ধতা, বৃষ্টিতেও গরম কমার সম্ভাবনা দেখছে না আবহাওয়া বিভাগ। রিমাল মোকাবেলায় বিনিদ্র প্রধানমন্ত্রী, একনেক বৈঠকে উপকূলে টেকসই বাঁধ নির্মাণের নির্দেশ। এমপি আনার হতে পাওয়া গেছে যথেষ্ট প্রমাণ, জানালেন ডিবি প্রধান। পরিকল্পনাকারী শাহীনকে ফেরাতে ইন্টারপোলের চিঠি। এবং ৮৭টি উপজেলা নির্বাচন কাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৭টার ২১ সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনু বাজাবি। ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে আরও থাকছে। এবার দেশে আইপিআরএস পদ্ধতিতে পুকুরে সুস্বাদু মাছ চাষ, উৎপাদনও কয়েক গুণ বেশি। উপকূলে তাণ্ডব চালিয়ে বিদায় নিয়েছে ঘূর্ণিঝড় রিমাল, তবে রেখে গেছে ক্ষতচিহ্ন। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল, ভেঙে পড়েছে ঘরবাড়ি ও গাছপালা। ক্ষতিগ্রস্ত পুকুর, মাছের ঘের আর ফসলি জমি। ব্যাপক ক্ষতি হয়েছে সুন্দরবনের গাছপালা ও প্রাণীকুলের। এখনও বিদ্যুৎহীন বেশ কয়েকটি জেলা। বন্ধ রয়েছে উপকূলীয় জেলার সব শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিনিধিদের সহায়তায় আরও বিস্তারিত জানাচ্ছেন রত্না সামান। রোববার দুপুরের পর থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত উপকূল জুড়ে ঝোড়ো হাওয়া সহ ১২০ কিলোমিটার গতিতে তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় রিমাল। সামুদ্রিক জলোচ্ছ্বাসে জেলার ৫ কিলোমিটার বেড়ি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী সদর উপজেলা এবং টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপে বেড়িবাঁধ উপচে পড়ে সাগরের পানি ঢুকছে লোকালয়ে। এতে জোয়ারের পানিতে প্লাবিত জেলার অর্ধশত গ্রাম। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব ও জলোচ্ছ্বাসে সুন্দরবনের প্রাণ প্রকৃতির ব্যাপক ক্ষতি হয়েছে। বনের কটকা ও দুবলা এলাকা থেকে ৩০টি মৃত হরিণ উদ্ধার করা হয়েছে। বনের অভ্যন্তরে ২৫টি টহল ফাঁড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুন্দরবনের ৮০টি মিঠা পানির উৎস পুকুরে ৮ থেকে ১০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে লোনা পানিতে তলিয়ে যাওয়ায় বনকর্মীদের পাশাপাশি বন্য প্রাণীরাও সুপেয় পানির সংকটে পড়েছে। রিমালের প্রভাবে বরগুনায় প্রায় ৩,৫০০ বসতঘর সম্পূর্ণ বিধ্বস্ত এবং ১৩,০০০ ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। হুমকির মুখে প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধ। জোয়ারের পানিতে প্লাবিত নিম্নাঞ্চলের ৩ শতাধিক গ্রাম। পুরুষরা নিজ বাড়িতে ফিরলেও এখনও আশ্রয়কেন্দ্রে আছেন নারী শিশুরা। বরিশালের চর কুকরিমুকরি সহ চরফ্যাশনের নিচু এলাকা প্লাবিত হয়ে পানিবন্দী ২০,০০০ মানুষ। বিধ্বস্ত অর্ধশতাধিক বাড়িঘর। তলিয়ে গেছে ফসলি জমি ও পুকুর। নগরীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এদিকে ৪৮ ঘণ্টা পর শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল। ভোলায় ঘূর্ণিঝড়ের আঘাতে ৭,৬২৩টি ঘর বিধ্বস্ত হয়েছে। শুধু বাড়িঘর বিধ্বস্তই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে ১৭,০০০ হেক্টর জমির গ্রীষ্মকালীন সবজি, পান, আখ, বোরো ও আউশ ধান। দুশ্চিন্তায় কৃষকরা। ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। ৫,৮৬০টি পুকুর ও ৯৫০টি মৎস্য ঘের যেটি প্লাবিত হয়েছে। আমাদের ১০,৭৯১ হেক্টর সবজি, আউশ ও বোরো ধানের ১৪,১০১ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া আমাদের জেলায় ৪৫ কিলোমিটার গ্রামীণ কাঁচা ও পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ভোলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধের ৪টি পয়েন্ট দিয়ে ভেঙে ১০ গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় মানুষের দুর্ভোগ এখন চরমে। ঝালকাঠিতে বিধ্বস্ত হয়েছে ৬ শতাধিক ঘরবাড়ি ও ৬,০০০-এর বেশি হেক্টর ফসলি জমি। বাঁধ ভেঙে তলিয়ে গেছে ২,০০০ পুকুর ও ১৫০ মাছের ঘের। খাগড়াছড়িতে ভারী বর্ষণে জেলা সদরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। দুর্গতদের জন্য
পৌর শহরে 10টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গেল রাতে সড়কে পড়ে থাকা গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন ফায়ার সার্ভিস কর্মী। ভারী বৃষ্টিপাতে বান্দরবনের লাইমিপাড়ায় বেইলি ব্রিজের নিচের মাটি সরে যাওয়ায় বান্দরবন থেকে রুমা থানচি সড়কে ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। 15 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্ভোগে স্থানীয়রা। রত্না সামান, 21 টেলিভিশন। সন্ধ্যায় সিলেট হয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রিমাল, ফলে আর কোনো প্রভাব পড়বে না। তীব্র না হলেও চলমান বৃষ্টিতে গরম কমারও খুব বেশি সম্ভাবনা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। এদিকে রিমালের প্রভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা, ভেঙে পড়েছে বেশ কিছু গাছও। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। রোববার রাতভর তাণ্ডবের পর উত্তরে অগ্রসরের সময় সোমবার রাতে ঢাকায় প্রভাব বিস্তার করে ঘূর্ণিঝড় রিমাল। তবে তীব্র ঝড়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন এলাকায় উপড়ে পড়ে বেশ কিছু গাছ। বড় ক্ষয়ক্ষতি না হলেও যান চলাচলে তৈরি হয় প্রতিবন্ধকতা। দিনভর গাছগুলো অপসারণ করেছে সিটি কর্পোরেশন। আমাদের প্রায় 10 থেকে 12টা গাছ পড়ছে, আমরা ম্যাক্সিমাম গাছ কেটে ফেলছি। ফায়ার ব্রিগেড সহযোগিতা করছে, ঢাকা ইউনিভার্সিটি সহযোগিতা করছে। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিও হয়েছে রাজধানীতে। পুরান ঢাকা, মালিবাগ, মগবাজার, রামপুরা সহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে তীব্র জলাবদ্ধতা। দীর্ঘক্ষণের এ জলজটে মানুষকে পড়তে হয়েছে নানা বিড়ম্বনায়। অনেকেরই ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে নষ্ট হয়েছে সরঞ্জাম। 2 দিন ধরে ঘর থেকে বের হইতে পারতেছি না, এই যে দোকানপাটে পানি, এখানে প্রতি বছরই এরকম জলাবদ্ধতার সৃষ্টি হয়। যে লাইনে পানি যাইব ওই লাইন বদ্ধ, ময়লা ঢুকে বন্ধ হয়ে গেছে। অনেকগুলো পাইপ সরু থাকা দরুন সেটা পানিটা নামতে একটু সময় নেই আর কি। এমন জলাবদ্ধতা জনগণের ভোগান্তি আনে ঠিকই, তবে এই ভোগান্তির সাথে শুধু কি সিটি কর্পোরেশনই দায়ী? কেননা সিটি কর্পোরেশন অপরিষ্কার রাখছে, বিষয় শুধু তা নয়, জনগণেরও দায়িত্ব রয়েছে। এমন পলিথিন ফেলে ড্রেন বন্ধ হলে জলাবদ্ধতা সৃষ্টি হবেই। এদিকে আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবমুক্ত বাংলাদেশ। এখন আপাতত সেই ঘূর্ণিঝড় যে রিমাল যার ছিল তার যে অবশিষ্টাংশ যেগুলো ছিল সেও হয়তো আজকে বিকালের মধ্যে অর্থাৎ সন্ধ্যার আগেই সে আনইম্পর্টেন্ট হয়ে যাবে, গুরুত্বহীন হয়ে পড়বে। এর কোনো প্রভাব বাংলাদেশে আর আপাতত থাকার সম্ভাবনা নেই। তীব্র গরম আর না পড়লেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনাও দেখছে না আবহাওয়াবিদরা। আপাতত কয়েকদিনের মধ্যে আপাতত হিট হয়ে আসার সম্ভাবনা আপাতত নেই। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টি আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে বন্দরনগরী চট্টগ্রামও। নগরী জুড়ে এখনও রয়েছে তীব্র জলাবদ্ধতা। নগরের হালিশহর, আগ্রাবাদ, সিডি আবাসিক এলাকা, চাঁদগাঁও আবাসিক এলাকা, চকবাজার, বাদরতলা, বহদ্দারহাট, মুরাদপুর, বাকুলিয়া এলাকার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সোমবার ভোররাত থেকে বৃষ্টিপাতের শুরু। রাতে কিছুটা কমলেও মঙ্গলবার ভোরে আবার মুষলধারে বৃষ্টি শুরু হয়। সমুদ্রে জোয়ার থাকায় পানি ফুলে ফেঁপে ওঠে। নিষ্কাশনের পর্যাপ্ত পথ না থাকায় বাসাবাড়ির দোকানে ঢুকে যায় ময়লা দুর্গন্ধযুক্ত পানি। এতে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। পানি আস্তে আস্তে উঠতেছে, এখন এই পানি উঠতে মাগরিব পর্যন্ত এই পানি থাকবে, কমর পর্যন্ত। পৌষ পূর্ণিমা আসলে এক গলা সমান হয়ে যায়। ঘরে বাথরুমের নিচে তলায় স্কট করা যায় না, সবসময় পানি থাকে এখানে, সবসময় পানি উঠে যে কোনো খবর নেয় না। মানুষের রিক্সা গাড়ি চালাতে কষ্ট হয়, জনগণের কষ্ট হয়, যেমন স্কুলে যাত্রীদের কষ্ট হয়। রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত অন্যতম জেলা বরগুনা। ঘরবাড়ি ভাঙার পাশাপাশি তলিয়ে গেছে ফসল, নেই বিদ্যুৎও। সেখানকার পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী জয়দেব রায়ের সঙ্গে। জয়দেব, বরগুনার কেমন দেখছেন পরিস্থিতি, ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন? ধন্যবাদ তাজনুবা। রিমালে আসলে বরগুনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে প্রায় ৩,৩০০টি কাঁচা ঘর বিধ্বস্ত হয়েছে এবং ১৩,০০০ ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও প্রায় ১২ কিলোমিটার ভেরিবাদ ভেঙে ৩০০টি গ্রাম প্লাবিত হয়েছে এবং বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এখনো অনেক মানুষ
মানুষ অবস্থান করতেছে, তাদের বাড়িঘর ব্যবহার উপযোগী এখনো নেই। আর প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার দেওয়া হচ্ছে। এছাড়াও বরগুনায় যে গ্রামীণ অবকাঠামো যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলো ব্যবহার অনুপযোগী হয়ে গেছে এবং মাছের ঘের, প্রচুর মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। মাছ যারা চাষ করে তারা অনেক ক্ষতিগ্রস্ত, মাছ সব বেরিয়ে গিয়েছে। এছাড়াও আমাদের এই বরগুনায় এই মুহূর্তে কোনো ফসল না থাকলেও পানের যে বরজ, পান চাষিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত শিকার হয়েছে। পানের যে বরজগুলো সেগুলো সম্পূর্ণ মাটির সাথে মিশিয়ে গেছে। এই ছিল বরগুনার সর্বশেষ খবর। জয়দেব, আপনাকে ধন্যবাদ। বরগুনা থেকে ঘূর্ণিঝড় পরবর্তী বিভিন্ন অবস্থা নিয়ে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী জয়দেব রায়। আমরা পরবর্তীতে যুক্ত হব বরিশালে। বরিশালেও ঘূর্ণিঝড় রিমালের প্রভাব মারাত্মকভাবে পড়েছে। সেখানে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে বেশ কিছু ঘরবাড়ি ভেঙে গেছে এবং গাছপালা ভেঙে গেছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা আমাদের সহকর্মী সুখেন্দু এদবরের সাথে বরিশালে যোগাযোগের চেষ্টা করব এবং জানব যে ঘূর্ণিঝড় পরবর্তী কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আমাদের সহকর্মীর সাথে যোগাযোগ স্থাপনের চেষ্টা করছি। দর্শক, দুঃখিত, বরিশালে আমরা যোগাযোগটা এই মুহূর্তে স্থাপন করতে পারছি না। আমরা পরবর্তীতে আমাদের সহকর্মীর সাথে যোগাযোগের চেষ্টা করব। চলে যাচ্ছি পরের সংবাদে। ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি দ্রুত নিরূপণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘূর্ণিঝড় সহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমানো, উপকূলের মানুষকে নিরাপদে রাখতে দিয়েছেন টেকসই বাঁধ নির্মাণেরও তাগিদ। ফারজানা শোভার রিপোর্ট। প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠক। এ সরকারের দশম একনেকে 14,337 কোটিরও বেশি টাকা ব্যয়ের 7টি নতুন ও 4টি সংশোধিত প্রকল্প পাস হয়। বৈঠক শেষে প্রকল্পগুলোর বিস্তারিত ও প্রধানমন্ত্রীর অনুশাসন ব্যাখ্যা করেন পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম। মন্ত্রী জানান, ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে উপকূলীয় অঞ্চলের জনগণের জানমালের নিরাপত্তা বিধানে রাত 2টা পর্যন্ত পরিস্থিতি মনিটরিং করেছেন খোদ প্রধানমন্ত্রী। ঘূর্ণিঝড়ে নষ্ট হয়ে যাওয়া বাঁধগুলোর দ্রুত ও টেকসই সংস্কার করতে বলেছেন তিনি। বিশেষ করে যাতে পীড়া না দেখা দেয়, এটা একটা বড় প্রয়োজনীয়তা। আর একটা লং টার্ম সিদ্ধান্ত প্রধানমন্ত্রী দিলেন যে বাঁধগুলি আছে, নদীর পাড়ে যে বাঁধ আছে, অনেকগুলো বাঁধ, সেই বাঁধগুলো অনেক ড্যামেজ হয়ে গেছে সাইক্লোনে। বাঁধ এমনি পুরোনো অনেক, আর সাইক্লোনে ইফেক্টে এটা বাঁধগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়েছে। তিনি আদেশ দেন যে দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা হচ্ছে, আরও কষ্ট বাড়বে। রাত 2টা পর্যন্ত মনিটর করেছেন ওই দিন রাতে ঘূর্ণিঝড় রিমেলের বিষয়ে, এবং সবগুলি জেলার সাথে উনি যোগাযোগ করেছেন, সবগুলি উপজেলার সাথে যোগাযোগ করেছেন, এবং উনি সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার জন্য সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট সাথে নির্দেশনা দিয়েছেন। নিজে মনিটর করেছেন, মধ্যে বাঁধ মেরামতের জন্য বলেছেন। তিনি সকল সরকারি কর্মকর্তাকে দুর্গতদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। সরকারি কর্মকর্তা নির্বিশেষে সবাই যেন দুর্গতদের পাশে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি অনুশাসন দিয়েছেন যে আমরা সরকারি কর্মকর্তা যারা আছে, আমরা একটা ট্র্যাডিশনাল ভিউতে দেখি, গতানুগতিকভাবে বিষয়গুলি দেখি। উনি বলেছেন এই গতানুগতার বাইরে গিয়ে আউট অফ দ্য বক্স আমাদেরকে চিন্তা করতে হবে। পরিকল্পনা বিভাগের সিনিয়র সচিব জানান, বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনমানের উন্নয়ন এবং ক্যাম্প অঞ্চলের ক্ষতি পুষিয়ে নিতে অনুদান ও 1 বছরের জন্য ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এ খাতে এই প্রথম ডিজিটাল পদ্ধতিতে গুচ্ছ প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক। তারা প্রথমে এটা বলেছিল যে তারা শুধু রেফিউজিদের ব্যাপারে তাদের যা প্রয়োজনীয়তা সেটা মেটানোর জন্য তারা কাজ করে অর্থায়ন করবে। এই যাই বিদ্যুৎ, রাস্তা, চলছে রাস্তা, ঘর বাড়ি ইত্যাদি সব কিছু।
তো এটাতে আমরা রাজি হই। মাননীয় প্রধানমন্ত্রীর বিরোধিতা করেছেন যে না, এটা করা ঠিক না, সবাইকে করতে হবে। কারণ আমাদের সবাইকে মানে যারা এই ভুক্তভোগী, যে সমাজের পাশে আশ্রয় গ্রহণ করেছে জেলাগুলিতে, সেসব কমিউনিটিরও অনেক ক্ষতি হয়েছে, তাদের উপর অনেক হয়েছে। শেষ পর্যন্ত ওরা রাজি হয়েছে যে আমরা কোনো ঋণ নিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, কোনো ঋণের টাকা নিয়ে আমরা রোহিঙ্গাদের মানে মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিকদের আমরা কোনো ধরনের সাহায্য করতে পারবো না, কারণ এই ঋণের দায় আমাদেরকে শোধ করতে হবে। সুতরাং ওদের অন্য দেশের নাগরিকদের জন্য যদি দিতে হয়, যদি করতে হয়, সেটা ওয়ার্ল্ড ব্যাংক তাদের ফান্ডিং মেকানিজম চেঞ্জ করতে হবে, এবং সেই কারণেই তারা ফান্ডিং মেকানিজম চেঞ্জ করেছে এবং সেটা তারা অনুদান হিসেবে আসছে। আর ঋণ যেটা আমাদের সাথে দিয়েছে সেটাও খুবই নন কনসেশনাল লোন এবং সেটার ইন্টারেস্ট রেট খুব কম। সুষম উন্নয়নের ছোঁয়া সব অঞ্চলে পৌঁছাতে ভবিষ্যতে জেলাভিত্তিক প্রকল্প নেয়ার কথাও জানান পরিকল্পনা মন্ত্রী। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। ঘূর্ণিঝড় রিমেলের প্রভাব পড়েছে বরিশাল জেলায়ও। আমরা আমাদের সহকর্মী সুখেন্দু এডবরের সাথে যোগাযোগ স্থাপন করতে পেরেছি, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুখেন্দু, ঘূর্ণিঝড় পরবর্তী কেমন ক্ষয়ক্ষতি হয়েছে, সর্বশেষ কি জানাবেন আমাদের? ধন্যবাদ তাজনুবা। আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় রেমালের কারণে কিন্তু বরিশাল সহ গোটা দক্ষিণাঞ্চল একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। গত দুদিন কিন্তু বরিশাল ছিল একেবারে বিদ্যুতের কোনো বিদ্যুৎ ছিল না, ইন্টারনেট ছিল না, এবং যে কোনো ধরনের কোনো যোগাযোগ ব্যবস্থা বরিশালে কিন্তু ছিল না। কিন্তু আজ সকালে কিন্তু এর মানে অবস্থার কিছুটা হলেও উন্নতি হয়েছে এবং সকাল থেকে আকাশে রোদ দেখা গেছে এবং মেঘও দেখা গেছে। ঘূর্ণিঝড় রেমালের যে ক্ষয়ক্ষতি তার নিরূপণের কাজ কিন্তু এখনো চলছে। বরিশাল জেলা প্রশাসন সূত্রে যেটা আমাদের জানিয়েছে যে এর যে নিরূপণের কাজ এখনো চলছে। তবে এখানকার যে কৃষি জমিতে যে কৃষির যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিভিন্ন মাছের ঘেরের যে ক্ষয়ক্ষতি হয়েছে এবং বিভিন্ন বাড়িঘরের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কিন্তু এখনো নিরূপণের কাজ চলছে। এবং আমাদেরকে জানানো হয়েছে প্রায় 250 বরিশাল জেলায় 250টিরও বেশি বাড়িঘর কিন্তু একেবারে লন্ডভন্ড হয়ে গেছে এবং 2500-এরও বেশি বাড়িঘর কিন্তু যে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও বিভিন্ন মাছের ঘেরের কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেটা কিন্তু নিরূপণের কাজ চলছে। আজকে সকাল থেকে আমরা দেখেছি যে সরকারের বিভিন্ন দপ্তর থেকে এই ক্ষতিগ্রস্ত মানুষদের তারা কিন্তু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি যে আমি এখন আছি যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার পিছনে কিন্তু যে বিদ্যুতের যে লাইন সেগুলো কিন্তু পড়ে আছে। এছাড়াও যে বিভিন্ন রাস্তায় কিন্তু যে সার্ভিস থেকে শুরু করে বিভিন্ন যে দপ্তরগুলো সেগুলো কাজ চলছে। বরিশালের যে এখন পর্যন্ত 3 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এই ছিল বরিশালের রেমালের যে সর্বশেষ তথ্য। সুখেন্দু, আপনাকে ধন্যবাদ। বরিশালে ঘূর্ণিঝড় পরবর্তী খবর নিয়ে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী সুখেন্দু এরপর। ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ার আজিম আনার হত্যার মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহীনকে দেশে ফেরাতে ইন্টারপোলের কাছে চিঠি দিয়েছে ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো। এদিকে সকাল থেকে নিহত আনারের দেহাংশ উদ্ধারে নিউটাউনের হাতিশালা খালে জোর তল্লাশি চালিয়েছে ঢাকার গোয়েন্দা পুলিশ ও কলকাতা পুলিশ একসাথে। ঘটনার সুষ্ঠু তদন্তে অধিকতর তল্লাশি করতে কলকাতা পুলিশকে অনুরোধ জানিয়েছেন ডিএমপির গোয়েন্দা পুলিশ প্রধান হারুনুর রশিদ। বলেছেন, দেহাংশ না পাওয়া গেলেও তদন্ত কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। অপরাধীদের খুশি হওয়ার কিছু নেই উল্লেখ করে হারুন বলেন, 2 বাংলার পুলিশের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি এবং তারপরে তাদের আসামিদের পিসি তাদের বিভিন্ন বিষয়গুলি আমরা আইনমন্ত্রী তদন্তকারী কর্মকর্তা এগুলি আমলে আনবেন, বিবেচনা আনবেন, তারপরে কোর্টে প্রেরণ করলে সেখানে মাননীয় কোর্ট সেটাও তো আমলে নিবেন।
এবং আমরা যেটা মনে করি যে এটাকে বলে জুরিসপ্রুডেন্স, যেটা তারা এটা আমলে নিয়ে আমি তো মনে করি এটা তারা বের করবে, কারণ তাদের আসামিদের পিসিপিআর ইত্যাদি বিবেচনা রেখে বিজ্ঞ আদালতে যে আমরা রিপোর্টটা প্রেরণ করবো তদন্তকারী কর্মকর্তা, সেখানে লজিক্যাল এবং জুরিসপ্রুডেন্স ডিসক্রিপশন কাজে লাগিয়ে আমি তো মনে করি এই লোমহর্ষক হত্যাকাণ্ডের বিচার খুব কষ্টকর হবে বলে আমি মনে করি না। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তৃতীয় ধাপের ভোটকাল। সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। মাঠে নামানো হয়েছে বিজিবি, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে। সকাল থেকে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে নির্বাচনী সরঞ্জাম। এবার ভোট গ্রহণ হবে 87টি উপজেলায়। প্রতিনিধিদের সহায়তায় শুলি শবনমের প্রতিবেদন। সকাল থেকে উপজেলা পরিষদ নির্বাচনের ভোট কেন্দ্রগুলোতে সরঞ্জাম পাঠানো হয়। কঠোর নিরাপত্তায় নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। আগামীকাল 87টি উপজেলায় 1152 জন প্রার্থীর মধ্যে চেয়ারম্যান পদে 397 জন, ভাইস চেয়ারম্যান পদে 456 জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে 299 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইভিএমে ভোট হবে 16 উপজেলায়। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে 299 প্লাটুন বিজিবি সহ নামানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। ভোটারদের কেন্দ্রমুখী করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। একজন সাব ইন্সপেক্টর বা ইন্সপেক্টরের নেতৃত্বে 7 জন ফোর্স, 3টি কেন্দ্রের দায়িত্বে থাকবে মোবাইল টিম। এই ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চেয়ারম্যান সহ মোট 12 জন প্রার্থী। ফলে পিরোজপুরের ভান্ডারিয়ায় নির্বাচনের প্রয়োজন পড়ছে না। ইসির তথ্য বলছে, ভোটের আগের দিন নির্বাচন সামগ্রীর সাথে ব্যালট পেপার পাঠানো হয়েছে 420 কেন্দ্রে, আর ভোটের দিন বুধবার সকালে 7405 কেন্দ্রে যাবে ব্যালট। নির্বাচনে 56,543টি ভোট কক্ষে ভোট দেবে প্রায় 2,19,34,255 জন ভোটার। এর মধ্যে পুরুষ ভোটার 1,18,88,560 জন, নারী ভোটার 1,07,45,568 জন, তৃতীয় লিঙ্গের ভোটার 127 জন। তৃতীয় ধাপে 112 উপজেলায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হলেও ঘূর্ণিঝড় রেমাল সহ বিভিন্ন জটিলতায় 25টি উপজেলার ভোট বাতিল করে নির্বাচন কমিশন। শিউলি শবনম, 21 টেলিভিশন। সংবাদ এই পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে থাকছে। এবার বেনজির আহমেদকে দুদকে তলব, পরিবারের বিউ অ্যাকাউন্ট জব্দ। ট্রাফিকের শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চিলড্রেন পার্ক, শিশু ও মায়েদের হাতে কলমে প্রশিক্ষণ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য 6 জুন তলব করেছে দুদক, আর 9 জুন স্ত্রী ও কন্যাদের তলব করা হয়েছে। এর আগে দুদকের আইনজীবী জানিয়েছিলেন, দুদকের তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রয়োজন মনে করলে বেনজির আহমেদকে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা চাইতে পারে দুদক। সম্প্রতি বেনজির আহমেদের 119টি স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। এর আগে 83টি দলিলের সম্পত্তি ও 33টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়। এদিকে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নামে থাকা 6টি বিও অ্যাকাউন্ট জব্দ করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। জব্দ থাকা অবস্থায় এসব বিও অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার বেচাকেনা করা যাবে না। পাশাপাশি এসব বিও অ্যাকাউন্টে অর্থ জমা বা উত্তোলনও বন্ধ থাকবে। গাজায় গণহত্যা নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ ও প্রচার করতে ডয়েচে ভেলকে আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। বলেছেন, মানবাধিকারের প্রতি তাদের অঙ্গীকার এবং গণমাধ্যমের স্বাধীনতা যে একপেশে নয় তা প্রমাণ করা উচিত। রাজধানীর আগারগাঁওয়ে তথ্য কমিশনের সম্মেলন কক্ষে অনগ্রসর, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত নাগরিকের তথ্য অধিকার বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন তিনি। তথ্য প্রতিমন্ত্রী বলেন, তথ্যের অধিকার জনগণের মানবাধিকার। স্বচ্ছতা ও জবাবদিহিতা ছাড়া স্মার্ট সমাজ ও রাষ্ট্র নির্মাণ সম্ভব নয়। সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, তথ্যের মালিক জনগণ, তাই সঠিক পদ্ধতিতে আবেদনের পর তথ্য না দিলে তথ্য অধিকার আইনে শাস্তির ব্যবস্থা করা হবে। DW একটা রিপোর্ট করেছে হিউম্যান রাইটস নিয়ে যে কোনো সংস্থার কমিটমেন্টকে আমি অ্যাপ্রিসিয়েট করি,
শুধু আমি আহ্বান জানাবো যে তাদের যদি হিউম্যান রাইটসের প্রতি এত কমিটমেন্ট থাকে সেটা প্রমাণ তারা দেখ। গাজাতে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে, জেনোসাইড হচ্ছে, সেটার উপর আর একটা ডকুমেন্টারি তারা বানিয়ে দেখ এবং তার মাধ্যমে তাদের কমিটমেন্ট টু হিউম্যান রাইটস তারা প্রুফ করুক এবং একই সাথে তাদের গণমাধ্যমের স্বাধীনতা কতটুকু আছে সেটাও তারা প্রুফ করুক। আমি এই আহ্বানটা জানাতে চাই। আর যদি সেটা করতে না পারে তাহলে এই ডকুমেন্টারিটা একটা মোটিভেটেড ডকুমেন্টারি হয়েছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে 9.5 কোটি টাকা ঋণ দেয়া মওকুফ ও কোটি কোটি টাকার কার্যাদেশ দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলছেন তার আইনজীবী আব্দুল্লাহ আল মামুন। দুপুরে সুপ্রিম কোর্টের সংবাদ সম্মেলনে তিনি বলেন, ডক্টর ইউনূসকে হয়রানি করতেই মিথ্যা অভিযোগ করা হচ্ছে। এর আগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূসের বিরুদ্ধে নিজের মালিকাধীন প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে 9.5 কোটি টাকা ঋণ দেয়া, ঋণ মওকুফ ও কোটি কোটি টাকার কার্যাদেশ দেওয়ার অভিযোগে মামলা করে গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষ। এই 9.5 কোটি টাকা উনি নিয়েছেন এবং এই জিনিসটা করে অভিযোগ দায়ের করেছেন। এইভাবে হেনস্থা এবং করে বাংলাদেশের ভাবমূর্তিকে সারা বিশ্বে বিনষ্ট করে দিচ্ছে। এতে আমাদের কোনো লাভ হচ্ছে না। এবারও ঈদুল আজহায় রেলের অগ্রিম টিকিট 100% অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী যাত্রা ও ফেরতের সময় একবার সর্বোচ্চ 4টি টিকিট কিনতে পারবে। রেল মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী জিলুর হাকিম জানান, টিকিট বিক্রি শুরু হচ্ছে জুনের 2 তারিখ থেকে। এদিন দেয়া হবে 12 জুনের টিকিট। একইভাবে 3রা জুন, 13 তারিখের, 4 জুন, 14 তারিখের, 5 জুন, 15 তারিখের এবং 6 জুন দেয়া হবে 16 তারিখের অগ্রিম টিকিট। তবে ঈদের চাঁদ দেখার উপর 17, 18 ও 19 জুনের টিকিট বিক্রি করা হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে 10 জুন থেকে। এদিন পাওয়া যাবে 20 জুনের টিকিট। একইভাবে 11 জুন দেওয়া হবে 21 তারিখের, 12 জুন মিলবে 22 তারিখের, 13 জুন 23 তারিখের এবং 14 জুন পাওয়া যাবে 24 তারিখের ফিরতি টিকিট। যাত্রীদের সুবিধার্থে যাত্রা ও ফিরতি সকল ট্রেনে সাধারণ শ্রেণীর 25% টিকিট কাউন্টার থেকে সরাসরি কেনা যাবে। আমরা স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করব এবং একটা জিনিস, গতবারে আমাদের যতটুকু বদনাম হয়েছে সেটা হলো প্রাইভেট ট্রেনগুলো টিকিট তারা শেষ ডেস্টিনেশন পর্যন্ত এটা টিকিট নিতে বাধ্য করছে পাবলিকের কাছে। এইগুলো এবার আমরা বন্ধ করে দেব। ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনগণের সরকার প্রতিষ্ঠায় সরকার পতনের আন্দোলন তীব্রতর করার হুঁশিয়ারি তার। নতুন প্রজন্মকে দেশ রক্ষার লড়াইয়ে জয়ী হওয়ার আহ্বানও জানান বিএনপির এই নেতা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভা। বিএনপির মহাসচিবের অভিযোগ, দুর্নীতি আর লুটপাটে দেশ আজ ধ্বংসের পথে। ক্ষমতাসীন সরকারের সময় শেষ হয়ে গেছে বলেও মন্তব্য তার। চতুর্দিকে তাকিয়ে দেখবেন তাদের দুর্নীতি ছাড়ার কিছু নেই। এই দেশকে বাঁচাতে হলে আজকে নতুন চিন্তা ভাবনা নিয়ে এগোতে হবে এবং সেই নতুন চিন্তা ভাবনার মধ্যে অবশ্যই আপনাকে এই দেশের মানুষ, পৃথিবী, ভূ রাজনীতি সবগুলোকে সঙ্গে নিয়ে আপনাকে সেই চিন্তাকে সুনির্দিষ্টভাবে নিয়ে যেতে হবে। মুক্তিযুদ্ধের লক্ষ্য বাস্তবায়নে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান মির্জা ফখরুল। যখন আমরা যুদ্ধে ছিলাম আমরা সবাই তরুণ ছিলাম, যুবক ছিলাম, মাথার মধ্যে কিচ্ছু ছিল না যে দেশ স্বাধীন করতে হবে এটা ছাড়া। তারা অনলি গোল, কে কি হবে না হবে সমস্ত দল মত নির্বিশেষে এক হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই সময় এসে গেছে, তখন দেশ স্বাধীনতার জন্য আমরা লড়াই করেছিলাম আর দেশ রক্ষা করার জন্য এখন এই লড়াই। এই দেশকে বাঁচাতে হবে সেই লড়াই এখন। আর এই লড়াইয়ে যদি আমরা পরাজিত হই আমরা নিশ্চিহ্ন হয়ে যাব। গণতন্ত্রকামী সকল দল ঐক্যবদ্ধ হয়ে সরকার পতনের আন্দোলন তীব্র থেকে তীব্রতর করার হুঁশিয়ারি দলটির মহাসচিবের। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা।
ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে চিলড্রেন পার্ক স্থাপন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি মিডিয়া সেন্টারে জায়গার সাথে যৌথ সংবাদ সম্মেলন ট্রাফিক দক্ষিণ বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার SM মেহেদী হাসান জানান, ঢাকা শহরে রাস্তা কিভাবে পার হতে হয় তা হাতে কলমে শিশু ও মায়েদের প্রশিক্ষণ দেওয়া হবে। জায়গার সহায়তায় ডেটা অ্যানালাইসিস করে কোথায় ট্রাফিক জ্যাম বেশি হচ্ছে বা দুর্ঘটনা ঘটছে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। চিলড্রেন পার্ক স্থাপনের ব্যাপারে আমরা একটি সম্ভাব্যতা যাচাই করছি। গতকাল কমিশন শিশুরা যেন একদম ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মানা এবং রাস্তায় কিভাবে চলতে হবে এই বিষয়গুলোর উপরে হাতে কলমে প্রশিক্ষণ গ্রহণ করতে পারে ছোটবেলা থেকে। এই জন্যই আমরা অদূর ভবিষ্যতে ট্রাফিক চিলড্রেন পার্ক আমরা তৈরি করতে যাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গায়। সন্ধ্যার সংবাদে আবারও বিরতি, ফিরে এসে থাকছে। বাজেটে মূল্যস্ফীতি কমানোকে প্রাধান্য দেওয়ার তাগিদ অর্থনীতিবিদদের, ক্যাপিটাল গেইনে ট্যাক্স চায় না ডিএসই। ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপীয় আরও 3 দেশ, রাফার আশ্রয় শিবিরে হামলায় বিশ্ব নেতা। আপনারা দেখছেন সন্ধ্যা 7:21 সংবাদ। গত বছরের তুলনায় এবার বাজেটের আকার 4% বেশি বাড়বে না। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার তাগিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমানের। উন্নয়ন সমন্বয়ে আয়োজিত প্রাক বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে নতুন সরকারের প্রথম বাজেটের সম্ভাব্য বিষয় ও পরামর্শ তুলে ধরেন তিনি। বলেন, প্রায় প্রতি বছর আগের বাজেটের তুলনায় আকার 10 থেকে 15% বাড়লেও অর্থনৈতিক নানা কারণে এবার গতবারের চেয়ে 4% বেশি বাড়ানো সম্ভব হবে না। প্রবৃদ্ধির জন্য বেশি না ভেবে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে দৃষ্টি দেওয়ারও পরামর্শ দেন এই অর্থনীতিবিদ। বাজেটের কেন্দ্রে থাকবে মূল্যস্ফীতি। এখন মূল্যস্ফীতিকে আমরা কেন অগ্রাধিকার দিচ্ছি? গরিবের জন্য, মধ্যবিত্তের জন্য সবচেয়ে বড় ট্যাক্সের নাম হলো ইনফ্লেশন। সুতরাং এই জায়গাতে তুমি যদি কর মৌকুব চাও, তার মানে ট্যাক্স মৌকুব, মানে মূল্যস্ফীতি কমায় আনতে হবে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের মূলধনী আয় বা ক্যাপিটাল গেইনের উপর ট্যাক্স আরোপ না করার দাবি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। একই সঙ্গে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে মৌলভিত্তির কোম্পানিগুলোকে উৎসাহিত করতে তালিকাভুক্তি ও তালিকা বহির্ভূত প্রতিষ্ঠানের মধ্যকার কর্পোরেট ট্যাক্সের ব্যবধান বাড়ানোরও দাবি জানিয়েছে দেশের প্রধান স্টক এক্সচেঞ্জ। আরও জানাচ্ছেন তহিদুর রহমান। আসছে 2024-25 অর্থ বছরের বাজেটকে সামনে রেখে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির সংবাদ সম্মেলন। উঠে আসে পুঁজিবাজারের দরপতন প্রসঙ্গ। সামগ্রিক ব্যর্থতায় এমন পরিস্থিতি বলছেন ডিএসির চেয়ারম্যান। ফ্লোর প্রাইসটা হয়তো আর একটু আর্লিতে আমরা তুলে আনা আমাদের মার্কেটের প্রেক্ষাপটে সমীচীন ছিল। পুঁজিবাজারের এই কঠিন সময়ে ক্যাপিটাল গেইনের উপর কর আরোপ করলে বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলেও আশঙ্কা করেন তিনি। যদি এখন নতুন করে এই ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হয়, তাহলে সাধারণ পুঁজিবাজারের সাধারণ বিনিয়োগকারীদের উপর একটা বোঝা চলে আসবে, তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হবে এবং ক্যাপিটাল মার্কেটের প্রতি অনীহা আসবে। পরে আলটিমেটাম ক্যাপিটাল মার্কেট একটা খারাপ অবস্থার দিকে ধাবিত হতে পারে। তালিকাভুক্ত ও তালিকা বহির্ভূত কোম্পানির মধ্যে কর্পোরেট ট্যাক্সের পার্থক্য এখন 7.5%। আসছে বাজেটে এটিকে বাড়িয়ে 10 থেকে 12% করার প্রস্তাব ডিএসির। যে বর্তমান লিস্টেড কোম্পানির উপর কর আরোপিত হয়েছে সেটা হলো বর্তমান রয়েছে হলো 20%। আমরা প্রস্তাব করছি এটা 17.5%। এবং আমাদের যে নন লিস্টেড কোম্পানি অর্থাৎ অতালিকাভুক্ত কোম্পানি রয়েছে তাদের বর্তমান করের হার রয়েছে 27.5%। এটা আমরা প্রস্তাব করছি 37.5% থেকে 40%। পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে লভ্যাংশ আয়ের প্রথম 50,000 টাকা পর্যন্ত করযোগ্য আয়ের বাইরে রাখারও প্রস্তাব করেছে ডিএসই। কর্পোরেট করের ব্যবধান 7.5% করা উচিত। অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার বিষয়টি নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের কোনো বক্তব্য নেই বলেও জানান ডিএসির চেয়ারম্যান। উৎসে লভ্যাংশ আয়ের উপর আমাদের কর রয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা।
চাঁপাইনবাবগঞ্জে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষে পুকুরের জমি কম লাগছে, উৎপাদিত হচ্ছে কয়েক গুণ বেশি। পাওয়া যাচ্ছে নদীর মাছের স্বাদও। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম তন্ময়ের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। বিশ্বজুড়ে সর্বাধুনিক প্রযুক্তিতে পুকুরে মাছ চাষ হচ্ছে প্রবহমান বা টেকসই পদ্ধতিতে, যার নাম মডেল ইন পন্ড রেসওয়ে সিস্টেম বা IPRS। এতে অল্প স্থানে পাওয়া যায় কয়েকগুণ বেশি ঘনত্বের মাছ। 2007 সালে যুক্তরাষ্ট্রে উদ্ভাবিত এ ধরনের মাছ চাষ বাংলাদেশে হচ্ছে প্রথমবারের মতো। চাঁপাইনবাবগঞ্জের নোয়াখোলা বুলনপুর খামারে এই IPRS-এ মাছ চাষ করছে নবাব গ্রুপ। খামারটির 60 বিঘার পুকুরে রয়েছে 13টি ইউনিট বা চ্যানেল। প্রতিটি চ্যানেলে রয়েছে 12.5 থেকে 48,000 পিস রুই, কাতল, গ্রাস কাপ, মিনার কাপ, পাবদা, মনোসেক্স, তেলাপিয়া ও পাঙ্গাস মাছ। IPRS চাষে সেগুলো থেকে পাওয়া যাবে 600 বিঘার সমান মাছ। আমি দেখলাম যে আমাদের বাংলাদেশের চায়নার চাইতে মাটি ভালো, আমাদের এখানে সানলাইট ভালো, ওদের চাইতে আমরা ভালো করব। আমি এই চিন্তা ভাবনা করে আমি এই প্রজেক্টটা নিয়ে আসছি। চীনের কারিগরি বিশেষজ্ঞ টিমের নকশায় পুকুরে RCC কাঠামোতে তৈরি চ্যানেলগুলো পানিতে যান্ত্রিক উপায়ে তৈরি হচ্ছে স্রোত। মাছকে খাবার দিতে ফিড ডাম এবং বর্জ্য অপসারণে রয়েছে ডাস্ট ক্লিনার মেশিন। রয়েছে কৃত্রিম উপায়ে পানিতে অক্সিজেন মিশ্রণের ব্যবস্থাও। এই সিস্টেমটা সম্পূর্ণটাই আপনার 95%ই ইলেকট্রিকের ওপরে নির্ভরযোগ্য। আমাদের এখানে 13টা চ্যানেলে বিভিন্ন জাতের মাছ আছে এবং আমরা আমরা এই 13টা চ্যানেলে মাছ আছে এবং এর গ্রোথটা আমরা ভালো পাচ্ছি। IPRS পদ্ধতিতে মাছ চাষে সহায়তা ও চাষিদের পাশে থাকার প্রতিশ্রুতি মৎস্য বিভাগের। সুপার হাই ডেন্সিটিতে এখানে মাছ চাষ করা হয়, অর্থাৎ খুব অল্প জায়গার মধ্যে অনেক বেশি পরিমাণে মাছ চাষ করা হয় এবং এই মাছগুলো হয় খুবই স্বাস্থ্যসম্মত, কারণ এখানে পানি প্রতিনিয়ত এক্সচেঞ্জ হচ্ছে। উৎপাদিত মাছের স্বাদ নদীর মাছের মতোই হওয়ায় বাড়ছে চাহিদাও। খুরশিদ আলম মুকুল, একুশে টেলিভিশন। বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় পেয়েছে ইন্দোনেশিয়া। দক্ষিণ কোরিয়াকে 43-32 পয়েন্টে হারিয়েছে তারা। দিনের দ্বিতীয় ম্যাচে পোল্যান্ডকে 41-93 পয়েন্টে হারিয়েছে নেপাল। শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দাপটের সাথে খেলে প্রথমার্ধে 18-10 পয়েন্টে এগিয়ে যায় ইন্দোনেশিয়া। দ্বিতীয়ার্ধে প্রতিরোধ করেছিল দক্ষিণ কোরিয়া, তবে ম্যাচে ফিরতে পারেনি তারা। দুইটি লোনাসহ 43-32 পয়েন্টে জয় পায় ইন্দোনেশিয়া। ফেডারেশনের আমন্ত্রণে বিশেষ অতিথি হিসেবে এদিন উপস্থিত ছিলেন একুশে টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পীযূষ বন্দ্যোপাধ্যায়। ম্যাচ সেরা ইন্দোনেশিয়ার সুয়াস্তিকার হাতে পুরস্কার তুলে দেন তিনি। প্রায় 12টা দেশ এখানে অংশগ্রহণ করছে। এই 12টা দেশের সাথে মাধ্যমে, শুধু 12টা দেশ না, 12টা দেশের মাধ্যমে আমরা একটা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন এবং যে আস্থার সম্পর্কের যে দৃঢ়তা, যে সেই জায়গাটাই আমরা অর্জন করতে পারলাম এই বঙ্গবন্ধু কাবাডি টুর্নামেন্টের আয়োজনের মাধ্যমে। তো এই খেলার মাধ্যমে যদি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের চ্যাম্পিয়নশিপ, আমাদের যে কর্তৃত্ব বা নেতৃত্ব ধরে রাখতে পারি, তার জন্য তো আমি ব্যক্তিগতভাবে খুশি হবই। শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। রিমালের তাণ্ডবে লন্ডভন্ড 19 জেলা, ব্যাপক ক্ষয়ক্ষতি, এখনও বিদ্যুৎহীন বিস্তীর্ণ জনপদ। ঢাকা চট্টগ্রামে জলাবদ্ধতা, বৃষ্টিতেও গরম কমার সম্ভাবনা দেখছে না আবহাওয়া বিভাগ। রিমাল মোকাবেলায় বিনিদ্র প্রধানমন্ত্রী, একনেক বৈঠকে উপকূলে টেকসই বাঁধ নির্মাণের নির্দেশ। MP আনার হত্যায় পাওয়া গেছে যথেষ্ট প্রমাণ, জানালেন ডিবি প্রধান। পরিকল্পনাকারী শাহিনকে ফেরাতে ইন্টারপোলে চিঠি। 87টি উপজেলা নির্বাচনকাল, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছেছে সরঞ্জাম। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বর, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায়। দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।